বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন কবি গল্প। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রতিবাদী একজন কবি, আমাদের খুবই পরিচিত মানুষ, কবি হায়াত মাহমুদ মানিক। আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি কেমন আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এজন্য শুভকামনা এবং শুভেচ্ছা আপনাদের প্রত্যেককেই। আপনি তো বিপ্লবী কবি, আপনার প্রতিটা কবিতা একটা বিপ্লব থাকে, একটা প্রতিবাদ থাকে। সমাজের নানা বিষয়ে এই অসঙ্গতি তুলে ধরেন আপনি কবিতার মধ্য দিয়ে, এবং আপনি যে কাজটি করেন সমাজে একজন সমাজসেবক হিসাবে আপনার বেশ সুনাম রয়েছে এই রংপুর শহরে। আপনার কাছে একটা জিনিস জানতে চাবো, সেটি হচ্ছে যে আপনি ফুলকে ভালোবাসেন। আপনার হচ্ছে যে মোটর সাইকেলে আপনি ফুল নিয়ে ঘোরেন, কাউকে ভালো লাগলে, কারো কাজ ভালো লাগলে আপনি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এই কাজটি আপনি কতদিন থেকে করেন? এই কাজটি মূলত আমি 10 বছর থেকে করতেছিলাম, আর গত বছর এই কাজটা আমি বন্ধ করেছি। কারণ আমার একটা বয়স হয়েছে, আমার মেয়ে মাস্টার্স পরীক্ষা দিচ্ছে কারমাইকেল থেকে। সে বলছিল, বাবা তুমি তো অনেক মানুষকে ফুল দিচ্ছ, তোমার মনটা তো ফুলের মতো পবিত্র, এই জিনিসটা আর দিও না। আমরা বড় হয়েছি, আমাদের বিয়ে শাদী হবে, তখন হয়তোবা তোমার জামাই বলবে যে আমার শ্বশুর ফুল দেয় মানুষকে। তে আমি এই কথাটা আমার মাও বলেছিল, তা আমি তাদের কথা মাথায় রেখে আমি এখন ফুল দিই না, আমি মন থেকে প্রত্যেককে ভালোবাসি। আর আমার চরিত্র, আমার যদি 10টা টাকা থাকে তা আমি মনে করি এর মাঝে 2 টাকা মানুষের হক আছে। দি ওনলি গড টু ওয়ার্শিপ ইজ দ্য হিউম্যান সোল অ্যান্ড হিউম্যান বডি, এভরি হিউম্যান বিং ইজ এ টেম্পল অফ গড। অর্থাৎ পৃথিবীতে মানুষের আত্মাটাই হচ্ছে একমাত্র প্রত্যামানার স্থান। প্রত্যেকটা মানুষের আত্মা একটা মসজিদ, একটা মন্দির, একটা গির্জা। যে মানুষকে ভালোবাসবে সে খুব সহজেই আল্লাহ, ভগবান কিংবা পূর্বর সান্নিধ্য লাভ করবে। মানুষের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাজ মানুষকে ভালোবাসা, মানুষকে মূল্যায়ন করা, মানুষকে শ্রদ্ধা করা, সে হচ্ছে প্রকৃত মানুষ। আমরা জানি আপনি রাত 2টার পরে রংপুর শহরে ঘুরে বেড়ান এবং ছিন্নমূল পর্যায়ের যারা পথে থাকেন তাদের মাঝে খাবার বিলান। খুব সকালে ফজরের নামাজ আদায় করে আবার এই কাজটি করেন। এই কাজটি আপনি কোথা থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন? আমি যখন ক্লাস 3তে পড়তাম, তখন একদিন শুক্রবার নমাজের পর আমাকে বাবাকে দেখলাম, একটা লোককে নিয়ে আসলো ডাইনিং টেবিলে। উনি যা খাইলো, বাবাও তা খাইলো, আমরাও তার সঙ্গে তাই খাইলাম। তা আমি মাকে প্রশ্ন করেছিলাম, মা এই লোকটা গায়ে ময়লা, জীর্ণ কাপড়, এ কেন আমাদের সঙ্গে খাবে? তা মা বলেছিল, তুমি বড় হলে এর মমত্বটা বুঝবে। এবং দ্বিতীয় যে কারণ, আমার মা উনি মারা গেছে প্রায় 2 বছর হলো। তো ওনাকে দেখতাম প্রতি বৃহস্পতিবারে 10 চাউলের আলু পটল খিচড়ি করে এলাকার আশেপাশের ছিন্নমূল মানুষকে নিয়ে আল্লাহর বিষয় এবং নমাজের বিষয় বিভিন্ন কথাবার্তা বলে ওই খিচড়িটা বিতরণ করত। সেই দিন রাতে আবার ওই খাবারটা আমরা খাইতাম। এইখান থেকে আমার সূত্রপাত। মানে কোনো এরকম গরিব, তারপর হচ্ছে যে ধনী, এরকম কোনো বিভেদ আপনার মা তৈরি করেনি। সবাইকে সমতার মধ্যে রেখেছেন, সবাইকে মানুষ ভেবেছেন, এই শিক্ষা আপনাকে দিয়েছেন। এটি তো না, এটা অবশ্যই এবং মানুষকে মানুষ হিসেবে সম্মান করতে হবে, যেহেতু সে মানুষ। এই শিক্ষাটা মা আমার মজগে, আমার দেহ প্রাণে এই বাণীটাই মানে অলৌকিকভাবে স্থান নিয়েছে। যেমন আমাকে রংপুরে বলে আমি কুটিপতি। আসলে না, আমি কুটিপতি না, আমি মধ্যবিত্ত ঘরের একটা ছেলে। আমি মনে করি আমার যদি 10টা টাকা থাকে, এর মধ্যে 2টা টাকার হক মানুষের আছে। এই 2টা টাকার হক আমি আদায় করার চেষ্টা করি। এই 2টা টাকার যদি হক আমি আদায় করি, তখন আমার মতো সুখী মনে হয় রংপুর বিভাগে কেউ নেই। আমার ওয়াইফ বলে যে আমি জীবনে বহুত লোক দেখছি, তোমার মতো লোক দেখি নাই, 7টার সময় ঘুমায় নাক ডাকে। তো এটাই তো আমার ওয়াইফ আমাকে সার্টিফিকেট দিচ্ছে। এবং আপনি রাত 2টার কথা বললেন, আমি খুব তাড়াতাড়ি ঘুমার কারণে রাত 2টা পর আমি জেগে যাই। করোনা কালীন সময় আমি শহরে আসতে পারি না, এবং আমি শাপলা হয়ে সিটি পৌর মার্কেট থেকে আমি
ফজরের নামাজটা কেরামতি মোজার চেষ্টা করি। সেই সময় আশেপাশে যে গরিব মানুষ, নাইট গার্ড, পতিতা, যেমন লক্ষ্মী হলের মাঝে যে পতিতা সুমি, আয়সা, এদের সময় আমার যোগাযোগ আছে। এদের যেদিন খাবার জোটে না সেদিন আমাকে বলে, আমি চেষ্টা করি অল্প টাকায়, যেমন খিচড়ি পাওয়া যাইতো ওই খিচড়িটা দেখে দিতাম। এদের কোনো সমস্যা হলে এদের এই সমস্যাটা আমি মেটার চেষ্টা করতাম, এবং আমার বুদ্ধি কলা কৌশল দিয়ে আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। এর মানে এই নয় যে আমি একটা শেয়ার চাই, তা না। আমি মানুষ, আমার প্রতি মানুষের একটা হক আছে, এই হকটা আদায়ের আমি চেষ্টা করি। আচ্ছা, আরেকটি বিষয় যে আপনি কবিতা লেখেন, বিপ্লবী কবি, আপনি কবিতা লেখেন, আপনার কবিতার মাঝে বিপ্লব থাকে, প্রতিবাদ থাকে, আপনি সমাজ সংস্কার করার জন্য কবিতা লেখেন, মানুষের দুঃখ কষ্টকে কবিতায় তুলে ধরেন। তো এই কবিতা লেখা কতদিন থেকে লেখেন? কবিতা মূলত ক্লাস 7 থেকে মূলত আমার অনুপ্রেরণা। আর এখান থেকে আমি কিছু কিছু লিখতাম, কিন্তু সেটা প্রকাশিত হতো না। তবে আমি জীবনে একটা প্রেম করেছিলাম। মানুষের জীবনে প্রেম আসবেই। সেটা হচ্ছে, মেয়েটার নাম বলা যেতে পারে রুবে পারভিন রূপা। সে কারমাইকেলে ম্যাথে পড়তো, রাজশাহী ইউনিভার্সিটি ম্যাথে ফার্স্ট ক্লাস পাইছে। মেয়েটার সঙ্গে একটা সম্পর্ক আমার ছিল, এবং পবিত্র একটা সম্পর্ক ছিল। যে কোনো কারণেই হোক, সম্পর্কটা দীর্ঘদিন টেকে নেই। তো মেয়েদের প্রতি সম্মান রাখতে এবং তার প্রতি আমার আত্মাটা তার আত্মার মধ্যে ট্রান্সফার হয়েছে, এরকম একটা ব্যাপার আমার সাথে ঘটে। তাকে নিয়ে আমি অনেক কিছু, ওখান থেকে আমার মূলত বেশি কবিতা, এবং তাকে নিয়ে আমি কবিতা লিখতে লিখতে এই ভাব দ্বারা এসে গেছে। এবং তাকে আমি সম্মান করি এবং আজীবন সম্মান করি। সে দিনাজপুরে আছে এবং এই সম্মানবোধটা আজীবন থাকবে, এবং সে আমাকে এই পথে আনার জন্য প্রধান অনুপ্রেরণা। আচ্ছা, আপনি তো তার মানে কতদিন ক্লাস, তখন আপনি মানে সপ্তম শ্রেণী থেকে লেখালেখি করেন, কিন্তু আপনার লেখালেখিটা বেশি হয় আপনার এই প্রেম থেকে, ইন্টারমিডিয়েট লাইফ থেকে আপনি। আচ্ছা, তো শুনলাম আপনার কবিতা লেখার রহস্য। আপনি তো কবিতা লেখেন, আপনি বিপ্লবী মানুষ এবং বিপ্লবী কবি, আপনি সাংবাদিকতাও করেন। আপনি নির্বাচন করেছিলেন রংপুর পৌরসভা থাকাকালীন, চেয়ারম্যান নির্বাচন করেছিলেন। এই যে নির্বাচন করার ইচ্ছাটা কোথা থেকে? নির্বাচন করার ইচ্ছাটা মূলত এখান থেকে, একটু সংক্ষিপ্ত করে শুনবো। নির্বাচন করার ইচ্ছাটা মূলত আমি আমার অবস্থান থেকে, যখন আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসলাম রংপুর মূলত, তা আমার মা আমাকে বলল, বাবা তোমাকে চাকরি করবা না, তুমি কি করবা, তুমি একটা পথ খুঁজে নাও, সেই কাজটা করবা। তখন আমি চিন্তা করলাম, মা আমাকে চাকরি করতে দিচ্ছেন না। তার কারণ আমার মা এক বাপের এক মেয়ে ছিল। আমার নানা ব্রিটিশ আমলে বাটা কোম্পানির ম্যানেজারই ছিল কলিকাতায়, এই জন্য কিছু জায়গা জমি ছিল। আমার বাবা জনতাবাগের ডিজিএম, রংপুর শহরে একটা বাড়ি আছে। তো উনি চাচ্ছিল যে ওই ঝামেলার মধ্যে না যেয়ে তুমি আমাদের গ্রামের জমি এগুলা যা আছে রংপুরে, এর মধ্যে তুমি ভালো থাকো, আমাদের বেশি পয়সার দরকার নেই। তার মানে আমার মাই আমাকে মানব সেবার জন্য মানে নিয়োজিত করেছে আমাকে। আচ্ছা, সেই থেকে আপনি জনপ্রতিনিধি হলে আরো সেবা করার সুযোগ পাবেন, সেই ইচ্ছে শক্তি থেকেই আপনি নির্বাচন করার চেষ্টা করেছেন। হ্যাঁ, 2004-এ যখন আমি নির্বাচন করি, অনেকে হাসাহাসি করছে, বয়স কম। ওই তখন আমি ছোট ছোট দাঁড়িয়ে রাখছিলাম বয়সটাকে বাড়ার জন্য। তা আমার চিন্তাধারা ছিল যে কে ভোট দিল না দিল, যদি আমি কোনো দিন ওই চেয়ারে আল্লাহ পাক আমাকে সম্মান দেয়, সম্মান দেওয়ার মালিক আল্লাহ যদি আমাকে সম্মান দেয়, আমি যদি ওই চেয়ারে কোনো দিন যেতে পারি, তাহলে আমি একটা বিপ্লব ঘটে দেব। কিভাবে মানুষকে সেবা করতে হয়, কিভাবে মানুষকে মূল্যায়ন করতে হয়, সেই জিনিসটা আমার অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরায়, লোমের লোমকূপে 25 বছর থেকে আমি ধারণ করেছি। আমি আত্মাকে শোধন করেছি এবং পবিত্র। এবং আমার সঙ্গে রংপুরে অনেক সুন্দর সুন্দর কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সবার সাথে সম্পর্ক, আমি প্রত্যেকে সম্মান করি। এবং অনেক মেয়েরা আমার কাছে আসে এবং তাদের মেয়ে মানুষ হিসেবে, মেয়ে জাতি হিসাবে আমার মেয়ে করে, আমার মা হিসেবে তাকে আমি সম্মান করি। কেউ বলতে পারবে না যে রংপুর শহরে কোনো মেয়ে, কোনো তার সঙ্গে আমার ওই ধরনের কোনো সম্পর্ক। আপনি কবিতা লেখেন, বিজয়ের মাস চলছে, তো আমরা একটু কবিতা শুনতে চাই আপনার কাছে। আপনাকে ধন্যবাদ। আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণের উপর আমার একটা কবিতা, এই কবিতাটার বয়স 20 বছর আগে লিখছিলাম আমি। সেই কবিতাটা আমি উচ্চারণ করছি। কবিতার নাম হলো মহানায়ক। ধোয়া ধোয়া কুয়াশার শেষে গণমানুষের মঞ্চে তোমার 7ই মার্চের বজ্রের হুঙ্কার, পৃথিবী থরথরে কম্পিত,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ গর্জনের অগ্নিকুণ্ড থেকে 7.5 কোটি মানুষের অমরত্ব রচনা করলে পৃথিবীর নীলাকাশে অন্ধকারের পলবে এনে দিলে নতুন সূর্য, বাউলের একতারার ভিতরে এলো সেই আলো, কথা দিয়ে কথা রাখলে তুমি ছাত্র জনতা কিষাণীর মাঝে নব্য স্বাধীনতা সাথ দিলে সদ্য বাংলার মানচিত্রে আসলে তুমি মহানায়ক, মহামানব। তুমি তোমার অস্তিত্বের জন্য পৃথিবীকে থাকতে হয় 7,000 বছর ধরে। হে জাতির পিতা, তুমি কেমন আছো? তোমাকে দেখতে প্রচণ্ড ইচ্ছা করছে। নিশ্চয়ই তুমি ভালো আছো পৃথিবীর আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রে। তুমি কি জানো বঙ্গভূমি এখনো তোমার অপেক্ষায় তুমি আসবে বলে মৃত্যুহীন প্রাণ নিয়ে 7.5 কোটি মানুষের হৃদয় মসজিদে এসে কালজয়ী স্বর্ণ উজ্জ্বল মূল মন্ত্র উচ্চারণ করবে বিশ্ববাসীর কাছে। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বা চমৎকার উচ্চারণ, চমৎকার লেখা, সাধুবাদ জানাই লেখাকে। তো এই যে লেখালেখি, সমাজ সেবা, তারপর হচ্ছে যে এই যে বিপ্লব, প্রতিবাদ, এই বিষয় নিয়ে আগামী দিনের পরিকল্পনা কি একটু সংক্ষিপ্ত করে যদি বলেন। আমাকে যে কোনো জায়গায় যেতে হবে তা না, আমি আমার অবস্থান থেকে, আমার যদি 1 টাকা থেকে থাকে, এই 1 টাকা থেকে আমি 10 পয়সা মানব সেবায় আমি করব, এইটাই আমার আত্মতৃপ্তি। আর আল্লাহ পাক যদি কোনো দিন, ক্ষমতার মালিক আল্লাহ কোনো দিন যদি কোনো জায়গায় যায়, তাহলে রংপুর মানুষ জানবে সেবা কাকে বলে, মানব সেবা কাকে বলে, নিঃস্বার্থ সেবা কাকে বলে, সেইটা আমি দেখাই দিতে পারবো। এর জন্য রংপুরবাসীর ভালোবাসার দরকার, এই জন্য সাংবাদিক সমাজের ভালোবাসা দরকার। এবং সাংবাদিক যে সমাজ আমাকে যে স্নেহ করে, আমাকে যে শ্রদ্ধা করে, আমাকে যে ভালোবাসে, তাদের প্রতি আজীবন আমি কৃতজ্ঞ থাকবো। আমার চেহারার দরকার নাই, আমি যে অবস্থায় আছি অনেক ভালো আছি। মানে এখান থেকে, আমার অবস্থান থেকে আমি সেবা করতে যাই এবং মৃত্যুর আগ পর্যন্ত আমি করব, এটাই আমার প্রতিজ্ঞা। ধন্যবাদ। আপনি এগিয়ে যাবেন, আপনি সেবা করবেন, মানুষের মানব সেবা, মহৎ সেবা। আপনি বিপ্লবী কবিতা লিখে সমাজ সংস্কারে কাজ করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন। এটি আমরাও চাই, এটি সমাজের হওয়া উচিত এবং সমাজ সংস্কারে এটি অনেক বড় ভূমিকা রাখে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আলোচনা। আল্লাহ হাফিজ। প্রিন্স ভাই, ফাটাফাটি হয়েছে। প্রিন্স ভাই, আমাকে ইংলিশ খবরে দিলেন না।